স্মেল গুড। আমি জানি না এটা কি হয়েছে, বিরিয়ানি নাকি জগা খিচুড়ি। রাখো তো তুমি, আমাকে খেতে দাও। আয়রাত কাপা কাপা হাতে আব্রাহামের প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়, ইলার প্লেটেও দেয়। আয়রাত ডাইনিং টেবিলের সামনে তার ফিঙ্গার ক্রস করে চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, প্লিজ যেন খেতে ভালো হয়, এটাই বারবার জপ করে চলেছে মুখে। ইলা একবার খেয়েই আয়রাতের দিকে তাকায়। আয়রাত বেকুল নয়নে তাকিয়ে আছে ইলার দিকে। আয়রাতের এমন ভোলাভালা চেহারা দেখে ইলা আর কিছু বলতে পারে না, শুধু আয়রাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। পরক্ষণে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু তাকে দেখে আয়রাতের কপালগুলো যেন কুঁচকে গেল, কারণ আব্রাহামের মাঝে কোনো হাবভাব কিচ্ছু দেখা যাচ্ছে না। সে তার মতো গপাগপ করে খেয়েই যাচ্ছে। আব্রাহামের খাওয়া দেখে মনে হলো যে বিরিয়ানি বেশ ভালোই হয়েছে, কিন্তু তাহলে ইলা খাচ্ছে না কেন? আয়রাত আর থাকতে না পেরেই বলে ফেলল, আচ্ছা, খেতে কেমন হয়েছে? বেস্ট বিরিয়ানি এভার। তাই নাকি? তাহলে তো আমার একটু খেতেই হয়। যেই আয়রাত এই কথা বলে, তার সাথে সাথেই ইলা আর আব্রাহাম একসাথে চিল্লিয়ে বলে ওঠে, না না। আয়রাত শুকনো শুকনো মুখে তাকায়, কিন্তু আয়রাত জেদ করে আব্রাহামের হাত থেকে চামচ নিয়ে নেয়, তারপর একটু বিরিয়ানি তুলে মুখে পুরে নেয়। ওইদিকে ইলা তার হাত কপালে নিয়ে দিয়েছে, আর আব্রাহাম তার বাম হাত দিয়ে মুখ চেপে ধরেছে। কিন্তু আয়রাত তো বিরিয়ানি একবার খেয়েই দিন দুপুরে চোখে সর্ষে ফুল দেখছে। আয়রাত কি করবে কি না করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। দৌড়ে বেসিংয়ে চলে যায়। এত জোরে জোরে কাশি দিচ্ছে যা বলার বাইরে, একদম নাকে মুখে হয়ে গেছে। আব্রাহাম গিয়ে আয়রাতের পিঠে আস্তে আস্তে চাপড় দিতে থাকে আর পানি খাইয়ে দিচ্ছে। কাশি কিছুটা কমলে আয়রাত এসে আবার বসে পড়ে। এটা বিরিয়ানি নামের কলঙ্ক, আপনি খাচ্ছেন কিভাবে? তোমার কাছে খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে না। দাদি, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি? ইস, এটা খাওয়ার অযোগ্য। এই, একদম চুপ, খবরদার। যদি উল্টাপাল্টা কিছু বলেছে তো ঠিকই আছে, আর আমার কাছে এটাই ভালো। ইলা হেসে দেয় দুইজনের কথা শুনে। দাদি প্লিজ আমাকে আগে বিরিয়ানি রান্না করা শেখাবেন। একটা শর্তে। সব শর্ত রাজি, কিন্তু শর্তটা কি? এই যে এই আপনি আপনি ডাক বন্ধ করতে হবে, আব্রাহাম যেভাবে ওইভাবে ডাকতে হবে। আচ্ছা রাজি। আয়রাত উঠে গিয়ে ইলার পাশে বসলো। আয়রাত আর ইলা মুখে হাত দিয়ে আব্রাহামের কাণ্ড দেখছে। আব্রাহাম কোনো কিছুই হচ্ছে না এইগুলো খেয়ে। বিরিয়ানি প্রচুর ঝাল হয়েছে, চালগুলো কেমন যেন শক্ত শক্ত। হ্যাঁ, তবে মাংস অনেক সুন্দরভাবেই হয়েছে, তবে আর বাকি কিছুই ঠিক হয়নি। দেখতে দেখতে এইভাবে আব্রাহাম পুরো প্লেট শেষ করে উঠল। আয়রাত অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে। দেখুন, পরে যদি ফুড পয়জনিং হয় তাহলে কিন্তু আমাকে প্লিজ বকবেন না। আহা, এখন তো আমার এই বিরিয়ানি প্রতিদিনই চাই। আব্রাহামের সব উল্টোপাল্টা কাজ শেষ হলে তারা এসে পড়ে সেই দিনকার মতো। এখন কোথায় যাচ্ছি আমরা? কেন, আরও কোথাও যাওয়ার ইচ্ছে আছে নাকি? না। তাহলে এখন বাসায়। আচ্ছা। আব্রাহাম আয়রাতকে তার বাসার সামনে রেখে চলে যায়। আব্রাহাম যখন আয়রাতকে তার বাসার সামনে ড্রপ করে দেয়, তখন তার ইকবাল সাহেব ওপর থেকে দেখেন, তারপর ভেতরে চলে যান। আয়রাত বাসার ভেতরে প্রবেশ করে দেখে কলি রান্না করছে। আয়রাতকে দেখে কিন্তু কিছু বলে না। আয়রাতও সোজা তার রুমে চলে যায়। তার কিছুক্ষণ পরে রনিত আসে তার রুমে। কিরে ছোটু, কিছু কি বলবি? তুমি জানো বাড়িতে কি হচ্ছে? না তো, কেন, কি হয়েছে? আরে বিয়ে। বিয়ে মানে? তোমার বিয়ের কথা চলছে। এই বিয়ের নাম শুনতেই আয়রাতের মাথায় আব্রাহামের কথা আসে, আর আয়রাত হেসে দেয়। আচ্ছা বুঝলাম, ঠিকই আছে, কথাবার্তা চলতে থাক, দেখি কি হয়। তুমি না বলো যে পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না? হ্যাঁ, তা তো করবই না। তাহলে? আরে দেখি না কি হয়। আর রইল কথা বিয়ের, তা আমি এত সহজে তো করছি না, বুঝলি? তাহলে কি করবে? আগে আগে দেখ কি করি। আচ্ছা। রনিত এটা বলেই চলে যায়, কিন্তু আয়রাতের মাথায় আসে এক ধামাকাদার বুদ্ধি।
রায়হান কেন জানি এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিছুটা। আগে সে আয়রাতকে অন্য মেয়েদের মতো ভাবলেও এখন আর না। সেও হয়তো আয়রাতের প্রেমে তলিয়ে গেছে। যাই হোক, তাকে যাই করার দ্রুত সব কিছু করতে হবে। সে চায় না আব্রাহাম যাতে কোনো কিছুতে ঝামেলা করে। ওদিকে আয়রাত যে কী করবে তা একমাত্র সেই ভালো জানে। বিয়ের পিড়িতে সে তো এত সহজে বসবে না। আর আব্রাহাম একবার যদি জানে যে আয়রাতের বিয়ে ঠিক বা বিয়ের কথা চলছে, তখন কি হবে জাস্ট ভাবা যায় না। তবে আব্রাহামকে জানাতে দিবে না আয়রাত, কেননা তার আগেই আয়রাত কিছু না কিছু তো অবশ্যই করবে। আর আব্রাহাম তার পক্ষে সম্ভব হলে তো সে সেই দিনই আয়রাতকে নিজের বউ করে ঘরে তুলে আনতো, যদি আয়রাত তাকে বুঝিয়ে না বলতো। এ যেন এক ত্রিকোণামিতির ন্যায় হয়ে গেল। আব্রাহাম, আয়রাত, রায়হান। শুভ সকাল। আয়রাত তো মনের আনন্দে ঘুম আসছে। হয়তো এখনও সে স্বপ্নের রাজ্যে বসবাস করছে। তাই তো চোখ না খুলেই ঘুমের মাঝে কেমন মিটমিট করে হেসে চলেছে। কিন্তু বাড়িতে তোর বিয়ের কথা চলছে, এই কথাটুকু যেন হুট করেই কানে এসে ধাক্কা খেলো। ব্যাস হয়ে গেল। আয়রাত ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে। উঠেই দেখে সব কিছু ঠিকঠাক আছে। আর সে বিছানাতে বুকে হাত দিয়ে একটু দম ছাড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 9টার কাছাকাছি। আজ শনিবার, অফিস ছুটি। আর আব্রাহাম একদিনের জন্য কাজে আউট অফ সিটি গিয়েছে। গতকালই আয়রাতকে বলে রেখে গেছে। আর ভার্সিটি যেতে মনে চাইছে না। আয়রাত এইগুলো ভেবে ভেবে বসেছিল, তখনই রুমের দরজাতে কড়া নাড়ে। আয়রাত গিয়ে দরজা খুলে দেয়। দেখে রনিত হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই রনিতের পেছনে আয়রাতের চাচি কলি দাঁড়িয়ে পড়ে। তারা রুমের ভেতরে যায়। আয়রাতের চাচি গিয়েই বিছানার উপর শাড়ির এক প্রকার দোকান বসিয়ে দেয়। দেখ তো কোনটা ভালো লাগে। এই শাড়িটারি দিয়ে আমি কি করব? অনেক কিছু করার আছে, এবার জলদি দেখ তো কোনটা ভালো লাগে। কি মানে? আজ কি কোনো ওকেশন আছে নাকি? তোকে দেখতে আসছে। কলির কথায় আয়রাত পাকা এসে 2 হাত ভাঁজ করে দাঁড়ায়। ও আচ্ছা আচ্ছা। এবার যেটা ভালো লাগে সেটা পর। পড়তে পারবি তো নাকি আমি পরিয়ে দিব? না, আমি পরে নিব। জানি না কিভাবে পরবো, কিন্তু পরে নিব। তুমি যাও। আচ্ছা। কলি চলে গেল, কিন্তু রনিত না। কলি চলে যেতেই রনিত তার 32টা দাঁত বের করে আয়রাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তাকিয়ে আছিস কেন? হে 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 হে। মুখ বন্ধ কর গরু। শোন, যাবি না, এখানেই বসে থাক, কথা আছে। আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। আয়রাত রনিতকে বলে ফ্রেশ হতে চলে যায়। রনিত সারা ঘরে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর আয়রাত এসে পড়ে। এসেই রনিতকে আগে ঘুষ হিসাবে 1 বক্স চকলেট দিয়ে দেয়। কি করতে হবে জলদি বলো। আরে বাহ, বুঝে গেছিস। বলো। আয়রাত রনিতকে সব বুঝিয়ে দিল। তারপর রনিত রুম থেকে দৌড়ে চলে যায় ডিম আনতে। হ্যাঁ, ডিম আনতে। এবার আয়রাত নিজের সামনে ফোন অন করে ইউটিউবে গিয়ে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও অন করে দিল। ওরা যেভাবে যেভাবে শাড়ি পরছে, আয়রাত ইচ্ছে করেই তার উল্টোভাবে শাড়ি পরেছে। বেশ কিছুক্ষণ পর হুট করেই আবার দরজাতে নক পড়ে। আয়রাতের চাচি চিল্লিয়ে বলে ওঠে, হলো তোর? 10টা বাজে, ওরা 11টার দিকে এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি। আয়রাতের চাচি সেখান থেকে চলে যেতেই আয়রাত দ্রুত ফোনটা নিয়ে দিয়াকে ফোন করে। দিয়া হয়তো তখনও ঘুম থেকেই ওঠেনি। 3বার ফোন দেয় আয়রাত, কিন্তু সে ধরে না। 4বারের সময় দিয়া ফোন ধরে। আর ফোন ধরতেই দিয়া। দিয়া ঘুমের মা বোনের একেবারে এক হয়ে গেছে এমন চিল্লানিতে। কি হয়েছে ভাই? এইদিকে আমার হাওয়া টাইট হইয়া যাইতেছে, আর তুই বচ্চাত মাইয়া ঘুমাস। এই তোর ঘুমের খেতা পুরি। জলদি আমার বাসায় 10 মিনিটে আসবি। আরে বাবা, কি হয়েছে কি? জানো, আজকে আমার সুন্দর মুখখানা দর্শন করিবার জন্য অতি প্রাণপ্রিয় পুত্রপক্ষরা আসিতেছে। এই তো সংস্কৃতি বুঝি না, বাংলা ক। দিয়া আমায় দেখতে আসছে ছেলেরা। ছেলে কেমন, কি করে, নাম কি, কোথায় থাকে, আই জাস্ট ডোন্ট নো। আমি তো ভাবছি যে চাচ্চু পর্যন্ত আমাকে কিছু বললো না। আচ্ছা যাই হোক, দেখতে আসছে আসুক, আমিও কম না।
এইখানে কি মামার বাড়ির মোয়া বাইছে? হুম, আসতে দে, ওদের তারপর বোঝাবো। আসুন, তুই জলদি আয়। এই তো উঠে পড়ছি, 10টা মিনিট টাইম দে আমাকে। আয়রাত ফোন কেটে দেয়। ওইদিকে দিয়াও জলদি উঠে পড়ে। আর প্রায় 20 মিনিট পর আয়রাতের শাড়ি পরা শেষ হয়েছে। আল্লাহ জানেন এটা শাড়ি পরা হয়েছে নাকি অন্য কিছু। কুচিগুলো ঠিক নেই, এলোমেলো, আঁচল ছোট হয়েছে। বলা যায় শাড়িকে এক প্রকার ওড়নার মতন করে চারিদিকে শুধু পেঁচিয়ে গেছে। এই হলো আয়রাতের শাড়ি পরা। তবে আয়রাত আজ খুশি, কেননা দেখতে তাকে তেমন ভালো লাগছে না। আরে ভালোভাবে পড়াই হয়নি, তাহলে ভালো দেখতে আর কিভাবে লাগবে। ওইদিকে দিয়া হাওয়ার বেগে আয়রাতের বাসায় আসে। এসে দেখে হলরুমে ইকবাল সাহেব বসে আছেন আর আয়রাতের চাচি রান্না করছে। দিয়াকে আসতে দেখেই ইকবাল সাহেব বলেন, আরে দিয়া মা, এসো এসো, কেমন আছো? জি চাচু, ভালো আছি। আরে দিয়া, ভেতরে এসো, অনেক দিন পর আসলে আজ। না মানে চাচি, এমনি আর কি। আচ্ছা, ভালোই হয়েছে এসেছো। আয়রাত একা একা ছিল, যাও ওর রুমে যাও। আচ্ছা। দিয়া এই বলেই দ্রুত আয়রাতের রুমে চলে যায়। ঠাস করে আয়রাতের দরজা খুলে ফেলে। খুলেই দেখে আয়রাত ভূতের মতো দাঁড়িয়ে আছে। দিয়া মুখকে ভেটকিয়ে দিয়ে আয়রাতের আপাদমস্তক সব দেখে নেয়। গোপাল ভাঁড় যেমন ধুতি পরে, আয়রাতের শাড়ি পরাও ঠিক সেম। আয়রাত দিয়াকে দেখে কপাল কুঁচকায়। দিয়া মুখ চেপে হাসছে। আয়রাত দিয়ার সামনে গিয়ে একটা ঘুরান্টি মেরে বলে, এই হারামি, কেমন দেখা যাচ্ছে আমাকে? ছাক্কা সাফা। থাঙ্কু। আচ্ছা, মানে এভাবে হুট করে ছেলে দেখতে কেন আসছে? আর বলিস না, কাল রাতে রনিতা আমায় বলেছিল একবার, আমি ভেবেছি মজা করছে হয়তো, কিন্তু না, আজ সকালবেলা চাচি এসে বলে এনে শাড়ি রেডি হ, ছেলেরা আসবে। আমি তো অবাক। দিয়া উকি দিয়ে আয়রাতের বিছানার দিকে তাকায়। দেখে শুধু শাড়ি আর শাড়ি, কিন্তু এক একটা শাড়ি হেব্বি সুন্দর। দিয়া আয়রাতের দিকে তাকায়। আরে ধুর, এত সুন্দর সুন্দর আর কই ভালো শাড়িগুলো রেখে তুমি কি এই ফ্যাকাশে কালারের শাড়িটা পরেছিস রে? তোর কি মনে হয় আজ আমি ভালো করে চলবো? দাঁড়া না, ছেলেপক্ষকে কিভাবে বিদায় করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। আর এমনভাবে বিদায় করব না যে আর জীবনে এই বাড়ির আঙ্গিনা পেরোবে না। এই রনিত কোথায় রে? দেশি পচা ডিম আনতে পাঠিয়েছি। ছি, কেন? কাজ আছে বাবু, কাজ আছে। আয়রাত এর মধ্যেই দিয়াকে যা যা করতে হবে সব A to Z বুঝিয়ে দেয়। দিয়ার হাসতে হাসতে পেটে খিস ধরে গেছে। এই তোর বিয়া ভাঙার বুদ্ধি। বোন, টিস্যু দে, হাসতে হাসতে চোখ দিয়ে পানি বইয়া যাচ্ছে। আয়রাত টিস্যুর বক্সটা দিয়ার মাথায় বাড়ি মেরে দিয়ে দেয়। দিয়া স্বাভাবিক হয়ে বলে ওঠে, আচ্ছা, এগুলো কি আব্রাহাম স্যার জানেন? কি কইলি? ভাই, আমি অকাল মৃত্যু মরতে চাই না। আব্রাহাম যদি জানে এগুলো, তাহলে প্রথমত ওই ছেলেকে খুন করে সে 2 সেকেন্ডেই গুম করে দেবে, যা ওর জন্য কোনো ব্যাপারই না। আর তারপর আমাকে যে কি করবে আল্লাহ, আমাকে একদম মেরে কেটে টুকরো টুকরো করবে। কিন্তু আমি ওকে জানতেই দিব না, তার আগেই আমি সব মিটমাট করে নেব। বুঝলাম। দিয়া আর আয়রাতের কথা বলার মাঝেই রনি চলে এলো। হাতে কমপক্ষে 20-22টা পচা ডিম। ময়না, আইসো তুমি? হ্যাঁ এসেছি। এখন এগুলো ধরো, আগে কি বিশ্রী গন্ধ। দিয়া কোনো রকমে গিয়ে ডিমগুলো নেয়। জানো আপু, দোকানদারকে যখন গিয়ে বলি যে দেশি পচা ডিম দিন, তখন কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল। তাকাবে না? মানুষ বেছে বেছে ভালো ডিম নিয়ে আসে, আর তুই টাকা দিয়ে কিনে বেছে বেছে পচা ডিমগুলো নিয়ে এসেছিস। আচ্ছা শোনো, আমি বাসায় আসার সময় বাইরে একটা সাদা গাড়ি দেখে এসেছি, মনে হয় ওরা এসে গেছে। এই ছেলেকে দেখেছিস রনি? না তো, তবে হ্যাঁ, চকচকে একটা টাক মাথা আমি দেখেছি। কি সুন্দর, সূর্যের আলোতে চিকচিক করছিল টাকমক। কয়েক মিনিট পর নিচ থেকে কিছু মানুষের আওয়াজ কানে এলো। তার মানে ছেলেরা এসে গেছে। তারপর আয়রাতের চাচি এসে গেল। চাচিকে দেখে দিয়া দ্রুত ডিমগুলো লুকিয়ে ফেলে। আয়রাত, তুই রেডি তো? আবার জিগায়, একদম রেডি। আচ্ছা, চল তাহলে। চাচি, আপনি যান, আমি আরেতকে নিচে নিয়ে আসছি। আচ্ছা। কোলে এই বলে চলে যেতে নিলে আবার থেমে যায়। আয়রাতের দিকে ঘুরে তাকিয়ে আয়রাতকে সম্পূর্ণ একবার দেখে নেয়।
কিরে এমন লাগছে কেন তোকে? ধুর, কি যে বলো না। কি কেমন লাগছে আমাকে বলো? সুন্দর লাগছে দেখতে। জলদি নিচে আয়। তা তো আসতেই হবে। কলি চলে যায়। আয়রাত আরও একটু আয়নাতে নিজেকে দেখে নেয়। তারপর শাড়ির আঁচলটা মাথায় তুলে নিতে ধরলেই দিয়া বলে, কিরে চুলগুলো তো কমসে কম আছড়িয়ে নে। আহা, চুল এমনই থাকবে এলোমেলো, এর জন্যই তো সেই সকাল থেকে চুল আঁচড়েনি। রনিত উকি দিয়ে দেখে আসে 3 জন এসেছে। 2 জন মধ্যবয়স্ক আর ঠিক তাদের মাঝখানেই চিকনা চাকনা করে ডাবল ব্যাটারিওয়ালা একটা ছেলে বসে আছে, মানে চশমা পরে আর কি। দিয়া আর আয়রাত নিচে চলে যায়। দিয়া আয়রাতকে নিয়ে আস্তে আস্তে নিচে নামছে, মানে ফর্মালিটি পালন করা আর কি। হাঁটতে হাঁটতে আয়রাত ফিসফিস করে দিয়াকে বলে, আচ্ছা দিউ, বল। আমার না এত সতী সাবিত্রীওয়ালা লুক ভালো ঠেকছে না, নিজের ফুল ফর্মে এসে পড়ি। এই না না না, এখন না, কন্ট্রোল বোন, কন্ট্রোল। এক কাজ করি, র্যাম্প ওয়াক করা শুরু করে দিই। আরে হারামি চুপ কর। হ্যাঁ ভাই, সামনে তাকায় দেখ একটু। আয়রাত দিয়ার সামনে তাকায়, দেখে যে ঠিক যেন একটা মরা চিকা এমন ছেলে বসে আছে। আয়রাত দিয়া ফিক করে হেসে দেয়। ওয়াও রে জামাই। এই চুপ কর হালি, আমি কুমারী মরতেও রাজি, বাট এমন জামাই ভাই, আমি মাফও চাই দোয়াও চাই, লাগবে না। দিয়া আয়রাতকে সবার সামনে নিয়ে যায়, তারপর বসিয়ে দেয়। আয়রাতের কেমন যেন এই শাড়ি থেকে কুটকুট করছে, তবুও নিজেকে দমিয়ে রাখছে। আয়রাত দিয়াকে ইশারা করতেই প্ল্যান অনুযায়ী দিয়া আর রনিত ছাদে চলে যায়, আর এইদিকে শুরু হয় পরিচয়পত্র। এই যে আমার মেয়ে আয়রাত, একটাই মেয়ে আমাদের। বাহ বাহ, মেয়ে তো মাশাল্লাহ বাড়ি সুন্দর দেখতে। আয়রাত তাকিয়ে দেখে যে লজ্জা এই মুহূর্তে তার পাওয়া উচিত সবার সামনে, সেই লজ্জাটা এখন এই ছেলে পাচ্ছে। মনে হয় আয়রাতই পাত্র আর তাকে দেখতে এসছে। আয়রাতের এখন এইগুলো দেখে ঠিক কী রিয়াকশান দেওয়া উচিত সেটা ভুলে গেছে। যাই হোক, অনেক কথাবার্তা হয়, সবাই কুশল বিনিময় করে, আর আয়রাত হুঁ হাঁ ব্যাস এই পর্যন্তই উত্তর। তবে ছেলের বাবা গোমরামুখ একজন মানুষ, আর ছেলের মা তো বলতে গেলে আয়রাতের ইন্টারভিউ নিল। আয়রাতের একবার বলতে ইচ্ছা করছিল যে, কেন গো আন্টিজি, আপনি কি আমাকে কোনো সরকারি চাকরি দেবেন নাকি যে এত প্রশ্ন করে যাচ্ছেন? কিন্তু এটা বলতে চেয়েও আয়রাত বলল না। আয়রাতের চাচি কলি বেশ কিছু মিষ্টি প্লেটে এনে তাদের সামনে দিল, কিন্তু আয়রাত এবার ইচ্ছে করে নিজে আগে মিষ্টিগুলো খেতে শুরু করলো, অর্থাৎ মিষ্টিগুলো রাখার সাথে সাথে নিজে ঝাঁপিয়ে পড়েছে। নয়তো এই মিষ্টি জিনিস আয়রাতের একদমই পছন্দ না। আয়রাতের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, মানে এমন অদ্ভুত আচরণ করলে তো তাকিয়ে থাকবেই। সবাই অবাক। তারই মাঝে অন্তু, মানে ছেলে আর কি, ভ্যাটকাতে ভ্যাটকাতে বলে ওঠে, আমার না আসলে পেটুক মেয়ে পছন্দ। অন্তুর এমন কথা শুনে আয়রাতের মুখের মিষ্টি সব উল্টে আসার উপক্রম। শালার যেন খারাপ আর বেয়াদব ভাবে তাই করতে যাচ্ছিল, কিন্তু উল্টো পছন্দ হয়ে গেল। ধ্যার ছাতার মাথা। ও হ্যাঁ, ছেলের নাম অন্তু মাহমুদ, বাবার বিজনেস আছে, তা দেখাশোনা করে। বড় একজন বোন আছে, সে বাইরের দেশে থাকে, তাই আসতে পারেনি। আয়রাত বুঝলো যে ভাগ্য ভালো, বড় ঝামেলা মানে বড় বোন আসেনি, নয়তো ইন্টারভিউ মায়ের সাথে সাথে মেয়েও নিত। যাক, অনেক কথা বলার পরে আয়রাত নিজেই বলে ফেলে, চাচ্চু। হ্যাঁ মা। না মানে বলছিলাম কি, যে অন্তত সাথে কি একা একটু কথা বলা যায় না? এ মা, যাবে না কেন? আলবাত যাবে, অবশ্যই যাবে। আয়রাত, অন্তকে নিয়ে উপরে যাও, বাড়িটাও দেখাও, যাও যাও নিয়ে যাও। আয়রাত উঠে চলে গেল, আর তার পেছনে অন্তু ব্যাটারিও। আর ওইদিকে বড়রা সবাই কথা বলতে থাকলো। আয়রাত অন্তুকে তার রুমে নিয়ে গেল। অন্তু শুধু আয়রাতের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে, আর একটু পর পর নিজের চশমা ঠিক করে। আয়রাত অন্তুকে নিয়ে করিডোরে যায়। এবার আয়রাত একটু নিজের রূপে আসে, মাথা থেকে শাড়ির আঁচল দেয় সরিয়ে। অন্তু আয়রাতের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর এবার আয়রাত তার চোখ দুটো ইচ্ছে করে একদম ট্যারা করে ফেলে, মানে অটিস্টিকদের মতো চোখ যেমন ট্যারা থাকে ঠিক তেমন।
আয়রাতের এমন চাহনি দেখে অন্তু কিছুটা চিল্লিয়ে ওঠে। তারপর আয়রাত ঠিক করে নেয় তার চোখগুলো আর মুখে হাত দিয়ে হাসছে। তো এত হাবলা কেন আপনি? এই যে হ্যালো, মুখে মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন। আর বলেন কি সমস্যা? আর কোনো মেয়ে পাইলেন না? মানে আমাকেই কেন? না মানে আম্মু বলল একটা সুন্দর মেয়ে আছে, তার জন্য বিয়ের কথাবার্তা বলতে হবে, তাই এসে গেলাম। আইসে রে, সুন্দর মাইয়া আছে আম্মু বলেছে। হা, বলে আম্মুর দুলাল রে। নিচে একরকম, উপরে আরেক রকম। না না বাচ্চু, আরও অনেক রকম আছে, দেখাইলে নাকের পানি চোখের পানি এক হবে। যে অবস্থা আপনার! আসলে ছোটবেলা থেকেই আমি অনেক ভীতু রকমের, সবাই অনেক খ্যাপায় আমায়, বন্ধুরাও অনেক ঠাট্টা তামাশা করেছে, এখনও করে, কিন্তু কী করব বলুন, আমি এমনই, আল্লাহ বানিয়েছে এমন করে। আয়রাতের কেন জানি খুব বেশি খারাপ লাগে অন্তুর কথায়। আসলেই এমন করাটা ঠিক না, কারো উইকনেস নিয়ে মজা করা এটা ভালো না। এই দুনিয়াতে যে যত বেশি উইক, তাকে মানুষ তত বেশি আরও নিচে দাবানোর চেষ্টা করে। এখানে এক মানুষ আরেক মানুষের পিঠে পাড়া দিয়ে উপরে ওঠে। এখানে তো হাবলা হতে নেই, চালাক হতে শিখুন। চালাক না হলে মানুষ যাতে আপনাকে না ঠকায় সেই কায়দা শিখুন, নয়তো অস্তিত্ব শেষ হয়ে যাবার আশঙ্কা থাকেই যাবে। আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন। অন্তুর এমন হাসি দেখে আয়রাত নিজেও হেসে দেয়। তবে এইভাবে ভুলে গেলে হবে না, কাজের কাজ করতে হবে। আয়রাত গলা খাকারি দিয়ে বলে ওঠে, আপনাকে আমার কিছু বলার ছিল। জি বলুন না। আমার একটা না বেশ কিছু সমস্যা আছে। আমায় বলুন। আমার উপর জিনের আছর আছে। কি বলেন? হায় আল্লাহ। হ্যাঁ গো হ্যাঁ, এই ধরেন রাতের বেলা ঘুম থেকে উঠে একা একা এই হাঁটা, ছাদের উপরে নুপুর পরে দৌড়াদৌড়ি করা, আবার ঠাকুমার চুলি সেই সবুজ শাকচুন্নির মতো কিটকিটিয়ে হেসে ওঠা, সব ট্যালেন্টই আছে আমার মাঝে। ট্যালেন্ট? মানে ভৌতিক আচরণ আর কি। ওজাকে দেখেননি? না, দেখিয়েছিলাম তো, কিন্তু পরের দিন ওঝা সেই মরে গেছে। আরে শুধু তা না, নিচে যাকে দেখলেন না, মানে আমার চাচা, উনি তো খাবার খান না। হ্যাঁ, খাবার খান না? তাহলে বেঁচে আছেন কিভাবে? উনি তো অনেক আগেই মরে গেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। কি বলেন? তাহলে নিচে যাকে দেখলাম সে কে? আত্মা। আম্মু? এই আস্তে। এই রইল আমার চাচা। আমার চাচির খবর তো জানেনই না। উনি রাত বিরাতে সাদা কাপড়ে বাইরে ঘোরেন, আর যাকেই দেখেন তাকেই টাস করে ঘাড় মটকে দেন। আমাকেই মটকে দিত যদি না আমি তাদের মতো হতাম। এ কি বলেন? মানে কি? মানে এই যে আমিও ভূত, ওই যে বললাম জিনের আছর আছে। এখন উপায়? কাছে আসেন মিয়া। হ্যাঁ। আর একটু এদিকে আসেন, কানে কানে কথা বলি। জি বলেন। সোজা কথায় আসি, বিয়ে কইরেন না আমাকে, যত দ্রুত সম্ভব চইলা যান নিজের আম্মু আর ওই আরে দূর, মানে আপনার আব্বুকে নিয়ে, নয়তো সবাই মরবে। আর বিয়ে হলে আপনাকে তো আমি বাসরাতে সবার আগেই মারুম। হাল্লা না প্লিজ বোন, আমি মাপ চাই প্লিজ, আমি চলে যাব। বিয়ের নিকুচি করেছে, আমি চলে যাব। আরেক কথা, এই বাড়িতে যারা আসে তাদের কিন্তু আমরা চিনে রাখি, পরে তাদেরকেই সবার আগে খুন করি। তো অন্ত বেবি, এখন তুমি কি করবে বলো তো? আম্মু। এই বলেই অন্তু চলে যায় ধরফর করে নিচে। অন্তুকে এইভাবে নিচে নামতে দেখে সবাই অবাক, কিন্তু তবুও অন্তু একটু স্বাভাবিক হয়ে তার মাকে বলে ওঠে, আম্মু আম্মু, এখান থেকে যেতে হবে আম্মু, থাকা যাবে না, জলদি চলো। এগুলো বলেই অন্তু তার বাবা মাকে নিয়ে চলে যায় কোনো রকমে। কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু অন্তুর হাল বেগতিক দেখে অন্তুর বাবা মা চলে যান। আর ওইদিকে আয়রা তো দৌড়ে ছাদে চলে যায়। অন্তুর বাবা মা বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। বাড়ির বাইরে এসে যেই না গাড়িতে উঠতে যাবে, তখনই ছাদের ওপর থেকে শুরু হয় মিশন পচা ডিম হামলা। বাপরে বাপ, ওপর থেকে ডিম সব তাদের গায়ে পড়ছে, ডিমগুলোর গায়ে লেগেই ফেটে যাচ্ছে, আর তাদের ভেতর থেকে কালো কালের পচা কুসুম বের হচ্ছে। ইস, গন্ধ কি বাজে! প্রায় সব ডিম শেষ। এবার দিয়া, রনিত আর আয়রাত যার হাতে লাস্ট একটা করে ডিম নেয়। রনিত তার দিয়া ডিম ঢিল দিয়েছে, তা অন্তু আর অন্তুর মায়ের গায়ে লেগেছে, কিন্তু আয়রাত
আয়রাত তার হাতের সেই গ্লাস ডিমটা দিয়ে মেরেছে এক ঢিল, আর তার সোজা গিয়ে লেগেছে অন্তুর বাবার টাক মাথার ওপর। ইস, সেই চকচকে টাক মাথার ওপর গিয়ে পচা ডিমটা লেগেছে। অন্তুর বাবা প্রথমে বোঝেনি, কিন্তু পরে মাথায় হাত দিয়ে দেখে পচা দেশি ডিম। ওপরে ছাদে তাকাতেই আয়রাত, দিয়া আর রনিত দ্রুত নিচে ঝুঁকে পড়ে, যার ফলে ওপরে কাউকে দেখা যায় না। রাগে দুঃখে তারা আয়রাতের বাড়ি থেকে চলে আসে, আর অন্যদিকে ছাদে ওরা তিনজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাসছে। দিয়া সারাদিন আয়রাতের বাসাতেই থাকে, আর আয়রাত এক ঝটকায় এইসব শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে আসে। এই যেন আয়রাতের আসল চেহারা দেখা যাচ্ছে। আয়রাত, দিয়া আর রনিত রুমে বসে বসে ইচ্ছে মতো চকলেট খাচ্ছে আর এগুলো বলে হাসছে। তখন কলি আয়রাতের রুমে আসে। ভেবেছিল আয়রাতকে কিছু বলবে, কিন্তু এসে দেখে সবাই চকলেটের মধ্যে ডুবে গেছে, তাই আর কিছু বলে না, চলে যায়। দিয়া বিকালের দিকে চলে যায় তার বাসায়। কিন্তু সেই রাতেই হঠাৎ করে কলির মা অর্থাৎ ইকবাল সাহেবের শাশুড়ি অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই বাধ্য হয়ে তাদের মানে আয়রাতের চাচা চাচি আর রনিতকে চলে যেতে হয় সেখানে। তার ঘণ্টাখানেক পর দিয়ার ফোন আসে আয়রাতের কাছে। দিয়া বলে কিছু নোটস আছে তার কাছে ভার্সিটির, তাই আয়রাত যেন তার বাসায় এসে পড়ে। আয়রাত ভাবল বাড়িতেও কেউ নেই, তার চেয়ে ভালো হবে দিয়ার বাড়িতে চলে যাক। যেই ভাবা সেই কাজ। আয়রাত বাড়ির সব দরজা জানলা অফ করে চাবি নিয়ে দিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আব্রাহামের সকল কাজ শেষ, বাইরে গিয়েছিল, এর ফলে আয়রাতকেও দেখতে পারেনি সে। এখন যেন নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আয়রাতকে লাগবে তার। আব্রাহাম ড্রাইভ করছে আর আয়রাতের কথাগুলোই মাথায় নিয়ে ঘুরছে। ড্রাইভ করতে করতে হঠাৎ আব্রাহামের গাড়ির সামনে ঠাস করে ধাক্কা লেগে কিছু একটা, মনে হয় অ্যাক্সিডেন্ট। ও গড! আব্রাহাম জীবনে ভুল করেও কখনো অ্যাক্সিডেন্ট করে না, আর এখন কি না। আব্রাহাম দ্রুত ব্রেক কষে গাড়ি থামায়, তারপর গাড়ি থেকে বের হয়ে পড়ে। বের হতেই দেখে আব্রাহাম দ্রুত গতিতে ব্রেক কষে, তারপর সিট বেল্টটা খুলে গাড়ির বাইরে বের হয়ে পড়ে। আর বের হতে আব্রাহাম অবাক। সে তার হাত দিয়ে কপালে স্লাইড করতে থাকে, কেননা আব্রাহাম বের হয়ে দেখে একটা মেয়ে নিচে পায়ে হাত দিয়ে বসে আছে। চুলগুলো সব মুখে আছড়ে পড়েছে, যার ফলে মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না। আব্রাহাম এখন এই ভাবছে যে শেষমেশ সে কিনা একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করলো। যাই হোক, আব্রাহাম মেয়েটার দিকে সামান্য চোখে হাত বাড়ায়। হে হ্যালো, আর ইউ অলরাইট? আব্রাহামের ডাকে মেয়েটা ঝট করে মাথা তুলে ওপরে তাকায়। আব্রাহাম দেখে সেটা আয়রাত। আক্কেল গুরুম অবস্থা, কি করবে কি বলবে ভেবে পায় না। আর আয়রাত তো ভেবেছিল সে এত রাতে এমন ষাঁড়ের মতো করে যে গাড়ি চালাচ্ছিল তাকে আচ্ছা মতো ধোলাই করবে এখন, কিন্তু তার হলো কই। ওপরে তাকিয়ে দেখে আব্রাহাম। আয়রাতের সব রাগ যেন এবার পানি হয়ে গেল। উল্টো ভয় লাগছে, কেননা আব্রাহাম এবার রাগারাগি করবে, আর সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আয়রাত ঠোঁট দুটো উল্টিয়ে দিয়ে সেখানে রাস্তাতেই পড়ে আছে, আর আব্রাহাম এক ভ্রু উঁচু করে দুই হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ায়। কতক্ষণ আয়রাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। আয়রাত এবার মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। যখন দেখে যে আব্রাহাম রাগীভাবে তাকিয়ে আছে, তখন আবার মাথা নিচে নামিয়ে ফেলে। আব্রাহাম এবার এক পা ভাঁজ করে আয়রাতের সামনে বসে পড়ে। আয়রাত মাথাটা যেন আরও নিচে নামিয়ে ফেলে। এই মেয়ে, এত রাতে বাইরে কি করো? এই তো হলো। আয়রাত আগেই ভেবেছিল যে এখন এই প্রশ্নটাই আব্রাহাম করবে, ঠিক তাই হলো। আয়রাত কাচুমাচু করতে করতে বলে ওঠে, না মানে আমি না আসলে না মানে আসলে এগুলো ঘোড়ার ডিম বাদ দিয়ে আসল কথায় আসো। দিয়ার বাড়িতে যাচ্ছিলাম কেন? নোটস দিতে, আর বাড়িতে আমি একা 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 আর কি করব। দিয়া ফোন দিয়ে বললো চলে আসতে, তাই যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় এক লেজ কাটা বান্দরের সাথে দেখা। হোয়াট? কিছু না। আগেই বলেছি না যে নোটস নিতে বাইরে যেতে হবে না? স্যারকে বললে সে নিজেই এসে বাসায় দিয়ে যাবে। তোর আমি ব্যথা পেয়েছি পায়ে, হেল্প করুন। আমি এমনই, কোনো মেয়েকে হেল্প করি না। কি? আমি এমনি কোনো মেয়ে? হ্যাঁ, এখন যেভাবে এসেছো সেভাবেই বাসায় যাও, বাই। এই বলেই আব্রাহাম সুন্দর করে তার গাড়িতে উঠে চলে গেল।
আয়রাতের সামনে দিয়ে গিয়েছে। আয়রাত শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল। আব্রাহাম এমনটা করতে পারলো তার সাথে? এবার সত্যি আয়রাতের বেশ কান্না পাচ্ছে। আব্রাহাম তো গাড়ি নিয়ে সাই করে চলে গেল, কিন্তু এইদিকে আয়রাত নিজের কাছে নিজেকেই কেমন অসহায় লাগছে। ডান পা মচকে গেছে। আয়রাতের সামনে তাকিয়ে দেখে রাস্তার কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলোকে দেখে আয়রাত আরও ভয় পেয়ে যায়। কোনো রকম করে ওঠার চেষ্টা করে, কিন্তু আবার নিচে পড়ে যায়। এবার আয়রাত হো হো করে কেঁদেই দিল। পায়ে ভালো ব্যথা পেয়েছে। 2 মিনিটেই কেঁদে কেঁদে নাক মুখ সব লাল করে ফেলেছে। আয়রাত কোনো রকমে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন আবার হুড়মুড় করে পড়ে যেতে ধরলে নিজের কোমরে কারো শীতল হাতের স্পর্শ পায়। মুহূর্তেই নিজেকে শূন্য অনুভব করে। তাকিয়ে দেখে আব্রাহামকে দেখে আয়রাত যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আব্রাহামের কোল থেকে নামার জন্য ছটফট করেই যাচ্ছে। আব্রাহাম দাঁত কটমট করে তাকায়, কিন্তু এবার আয়রাত ভয় পায় না, বরং রেগে বলে ওঠে, হয়েছে, নামান আমাকে। প্রথমে ছেড়ে চলে গিয়ে এখন এসেছে আবার দরদ দেখাতে। নামান আমাকে। ছেড়ে যাবার তো প্রশ্নই আসে না। আমি বাসায় যাবো, ছাড়ুন। এই পা নিয়েই বাসা যাবে? বাড়িতে দিয়ে আসবে কে? এই কুকুরগুলো নাকি? ফাজলামি করেন, আমি একাই যেতে পারবো। ছাড়ুন তো, সবসময় ভালো লাগে না। এখন যদি বেশি বাজালগিরি করেছো তো এই যে দিলাম, ফেলে দিলাম। আব্রাহামের হাতগুলো হালকা করে এলেই আয়রাত আবার আব্রাহামের শার্টের কলার খামচে ধরে। কেন, কি হয়েছে? নামবে নাকি? তো নামিয়েই দেই, নামো। আমার পায়ে ব্যথা, আপনি ব্যথা দিয়েছেন। হ্যাঁ, 2 মিনিটেই নাক মুখ সব লাল বানিয়ে ফেলেছো, টমেটোর মতো। আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়, তারপর যেতে থাকে। আয়রাতের বাড়ি পার হয়ে গেলে আয়রাত দ্রুত আব্রাহামকে জিজ্ঞেস করে, এই আমরা কোথায় যাচ্ছি? বাড়িতে। কিন্তু কার? তোমারই বলতে পারো। আপনার বাসায় যাচ্ছি? হুম। আরে না না, আমার বাসায় যেতে হবে, বাড়ি পুরো ফাঁকা। হ্যাঁ, সেখানে আজ ভূত প্রেতদের নাইট পার্টি হবে। আরে ধুর। তোমার চাচা চাচি কোথায়? চাচির মা অসুস্থ তো, তাই তারা সবাই ওখানে গিয়েছে, হয়তো কিছুদিন থাকবে। ও, তাহলে তো হয়ে গেল। না না, হয়নি, আমি আমার বাসায় যাব। এই চুপ। আর হ্যাঁ, দিয়াকে ফোন করে বলে দাও যে তুমি যাচ্ছ না ওর বাসায়। আয়রাতের আর কি, দিয়াকে ফোন করে নাই করে দিল। আব্রাহাম তার বাড়ির সামনে গাড়ি থামায়। আয়রাত খেয়াল করলো যে এই সময়ে আব্রাহামের বাড়ির আশেপাশে বেশ গার্ড রয়েছে। সাধারণত এত গার্ড থাকে না, কিন্তু আজ অনেক বেশি। তাদের হাতে রয়েছে আবার বিশাল আকৃতির বড় বড় অস্ত্রশস্ত্র। আব্রাহাম গাড়ি থেকে নেমে আয়রাতের পাশে গিয়ে দরজা খুলে দিল, তারপর আবার কোলে তুলে নেয়। এক পা দিয়ে গাড়ির দরজা কোনো রকমে লাগিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। আয়রাতকে কোলে করে নিয়ে সোজা আব্রাহাম তার রুমে চলে যায়। আয়রাতকে বিছানাতে বসিয়ে দেয়। আব্রাহাম গিয়ে তার জ্যাকেটটা খুলে ফেলে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, পাটা ভালোই মুচকে গেছে। কি দরকার ছিল এত রাতে বাইরে বের হবার? বেশি বুঝো। আপনার দাদি কোথায়? রুমে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে হয়তো। এই বলেই আব্রাহাম তার ফোনটা বের করে কাকে যেন ফোন করে। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়, তারপর আয়রাতের পাশে বসে। ডক্টরকে ফোন করেছি, জলদি এসে যাবে। অযথা এত মেহনত করছেন, তার চেয়ে আমাকে বাসায় দিয়ে আসতেন। বাসায় গিয়ে মুচকে যাওয়া পা নিয়ে কি তুমি এক্কা দোক্কা খেলতে নাকি? কিছুক্ষণ পর বাসায় এলো একজন মহিলা ডাক্তার। মিস্টার আব্রাহাম চৌধুরী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি? জি ভালো। ডক্টর প্লিজ চেক হার আউট। ডান পা মুচকে আছে। ওকে। নীলিমা কোনো রকম করে পাটা দেখে, কেননা পাতে হাত পর্যন্ত লাগতেই দিচ্ছে না আয়রাত। ব্যথা অনেক। তবুও ডক্টর দেখে একটা মলম আর একটা পেন স্প্রে দিয়ে চলে গেল। আয়রাতের আজ এখানেই থাকতে হবে। যদিও আয়রাত চাইছিল না, কিন্তু আব্রাহাম ছাড়বে না। হঠাৎই আব্রাহামের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে আয়রাতের পাশে বসে পড়ে। আচ্ছা বেবি গার্ল, একটা প্রশ্ন ছিল। জি বলুন না। আব্রাহাম আয়রাতের ডান পায়ে হাত রাখে, আর আয়রাত তাড়াতাড়ি করে বলে ওঠে, এই না না, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? যখন সম্পূর্ণ তুমিটাই আমার, তখন এটা তো শুধুমাত্র পা। আচ্ছা, কি যেন প্রশ্ন আছে না, বলুন। আচ্ছা বলো তো,
2 আর 2 যোগ করলে কখন 5 হয়? আয়রাত আব্রাহামের প্রশ্নে মগ্ন ছিল, আর আব্রাহাম আলতো হাতে আয়রাতের পা ধরে আছে। আয়রাত তো নিজের মতো করে ভেবেই যাচ্ছে। আব্রাহাম একটু বাঁকা চোখে আয়রাতের দিকে তাকায়, দেখে আয়রাত কপাল কুঁচকে ভাবছে। এই সুযোগেই আব্রাহাম আয়রাতের পায়ের যেখানে ব্যথা ঠিক সেইখানে আর তার বিপরীত দুই পাশে হাত দিয়ে ধরে জোরে দেয় এক টুইস্ট করে। ঠাস করে শব্দ হয় আর আয়রাত চিৎকার করে ওঠে। আস্তে। ও মারে, এই আপনি কি করলেন? আল্লাহ! আব্রাহাম 2 হাত ভাঁজ করে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত তার পায়ে হাত দিল, আর দিতেই অবাক। সে এখন তার পা নাড়াচাড়া করতে পারছে। পায়ে হাত দিয়ে অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। কি ব্যথা আছে? মানে না, নেই, কিন্তু এটা কিভাবে হলো? আমাদের হাতে পায়ে কিছু সেনসিটিভ হাড়গোড় থাকে, সেগুলোতে প্রেশার পড়লে খুব সহজেই চোট পাওয়া যায়, আবার খুব সহজেই চোট থেকে আরামও পাওয়া যায়। শুধু তার অপোজিট সাইডে ধরে অ্যাঙ্গেল ঘুরিয়ে হালকাভাবে চাপ দিলেই হয়। এটা হালকা চাপ ছিল? অবশ্যই হালকা ছিল। ও, আমি না আপনার মতো এত বডি বিল্ডার না, ওকে? ও হ্যাঁ, ভুল করলে। কি ভুল করলে? ভুল করলেই একমাত্র 2 আর 2 যোগ করলে 5 হয়। ও আচ্ছা। আয়রাত সেখানেই বসেছিল। আব্রাহাম এবার আয়রাতের সামনে এক বাটি স্যুপ নিয়ে আসে। চামচে স্যুপ তুলে আয়রাতের সামনে ধরে। আয়রাত মুখ ঘুরিয়ে নেয়। খাও, এটা ভালো হবে তোমার জন্য। খাবো না। আয়রাত বেবি, ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। ইচ্ছে নেই, খাবো না। খাবে না? না খাবে না? না না না। অলরাইট। এই বলেই আব্রাহাম উঠে নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে আয়রাতের কাছে আসতে লাগলো। চোখগুলো আয়রাতের স্থির। আয়রাতের কাছে আসছে আর এক হাত দিয়ে শার্টের বাটনগুলো খুলে চলেছে। আব্রাহামের এমনভাবে এগিয়ে আসা দেখে তো আয়রাতের গলা শুকিয়ে গেল। আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি না বললে খাবার খাবে না? তাই তাই কি? তাই এখন আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাবো। কি? এই না 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 বেবি গার্ল, এখন না বললে তো হয় না। এই না না, মানে হ্যাঁ, আমি খাবো, স্যুপ খাবো। আপনি প্লিজ এগোবেন না, আর প্লিজ বোতামগুলো লাগিয়ে নিন প্লিজ। ঘি সোজা আঙ্গুলে বের না হলে আঙ্গুল বাঁকা করতেই হয়। আব্রাহাম আয়রাতকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে আব্রাহাম প্লেটগুলো নিয়ে নিচে চলে যায়। সেইভাবেই কিছুক্ষণ বসে থাকতে থাকতে কখন যে আয়রাত ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। আব্রাহাম ফ্রেশ হতে চলে যায়। একটা কালো কালারের ট্রাউজার আর সাদা কালারের টি শার্ট পরে চুলগুলো মুছতে মুছতে বের হয়ে আসে। এসেই দেখে আয়রাত ঘুমিয়ে পড়েছে হেলান দিয়েই। আব্রাহাম টাওয়ালটা রেখে দিয়ে আয়রাতের কাছে আসে। এসেই তার দিকে ঝুঁকে পড়ে 2 পাশে হাত দিয়ে। আয়রাতের সারা মুখে আব্রাহামের চোখগুলো বিচরণ করে চলেছে। চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। আব্রাহাম হাত দিয়ে সেগুলো তার কানের পেছনে গুজে দেয়। আয়রাতের কপালে চুমু এঁকে দেয়। তারপর আয়রাতকে শুইয়ে দেয়। চাদরটা বুক অব্দি টেনে দেয়। তারপর আয়রাতের পাশে তার হাত ধরে বসে পড়ে আব্রাহাম। আয়রাতের দিকে তাকিয়ে তার হাতে উল্টো পাশে একের পর এক চুমু দিয়েই যাচ্ছে। এইভাবে সারা রাত পার হয়ে যায়। পরের দিন সকালে চোখ খুললে আয়রাত আব্রাহামকে নিজের বিছানার পাশে বসে দেখতে পারে। সে বোঝে যে সারা রাত আব্রাহাম এইভাবেই কেটে গেছে। আয়রাত উঠে পড়ে। সে তার হাতটা আব্রাহামের 2 হাতের ভাঁজে খুঁজে পায়। আয়রাত আব্রাহামের দিকে এক নয়নে তাকিয়েছিল। আব্রাহামের চুলগুলো তার কপালে এসে পড়েছে। সকালের একদম স্নিগ্ধ একটা মুখ, সাদা আর কিছুটা লালাভায় ভরে উঠেছে মুখটা। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? ছেলের এত সুন্দর হতে নেই। আব্রাহামের এই ইনোসেন্ট মুখখানা দেখে কেউ মনে করবে যে এই ছেলেটাই এতটা ভয়ানক আর সাইকো? কে যেন ঠিকই বলেছে, মানুষের চেহারা দেখে বা বাহ্যিক রূপ দেখে ভেতরের কোনো কিছুই আন্দাজ করা যায় না। এইভাবে থাকতে থাকতে হুট করে আয়রাত তার হাতটা তুলে আব্রাহামের চুলগুলো গুছিয়ে দিতে থাকে। আব্রাহামের আরেকটু কাছে যায়। আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়েছিল আয়রাত, আর তৎক্ষণাৎ আব্রাহাম ফট করে তার চোখ মেলে তাকায়। আয়রাত চমকে ওঠে আর দ্রুত আব্রাহামের থেকে কিছুটা দূরে সরে আসে। এটা কি ছিল? কিছুই না। বুঝেছি, আমি নিচে যাচ্ছি, উঠে ফ্রেশ হও।
আব্রাহাম এই বলেই চলে গেল আর আয়রাত তার মুখের পানির ছিটা দেয়। আয়রাত নিচে হল রুমে যায়। আব্রাহামের দাদির সাথে দেখা হয়, অনেক কথা বলে। তারপর একটা সময় পর আব্রাহাম আয়রাতকে তার বাসায় দিয়ে আসে। আয়রাতের পা এখন অনেকটাই ভালো, আসলে পুরোপুরি ভালো। আয়রাত বসেছিল, তখন হঠাৎই ইকবালের ফোন আসে। হ্যালো চাচু। কি রে মা, তুই কি কিছু করেছিস নাকি? মানে ওই যে অন্তদের সাথে? ইকবালের কথা শুনে আয়রাত তার দাঁত দিয়ে জিভ কাটে, হক চকিয়ে যায়। কি যে বলো না চাচু, আমি আবার কি করতে যাব? কিছুই না, কিছুই করিনি আমি। কেন, কি হয়েছে? না মানে ওরা বলল ভীষণ প্রিয়, তাই তোকে বিয়ে করবে না। কি রে, কিছু বল। হ্যাঁ হ্যাঁ, আরে চাচু বাদ দাও তো, এমন একটা গেছে, আরও অনেক আসবে। বাদ দাও এসব। চাচি কোথায়, রনিত কোথায়? হ্যাঁ আছে ওরা। আর শোন, আমরা আগামীকাল এসে পড়বো। আচ্ছা। আয়রাত তার চাচ্চুর সাথে আরও বেশ সময় কথা বলে ফোন কেটে দেয়। বিকেলের দিকে আয়রাতের কাছে আবার আব্রাহামের ফোন। হ্যালো, বেবি গার্ল, বলুন, শুনছি। শুনো, জলদি করে তোমার ভার্সিটির পাশের এই ক্যাফেটাতে এসে পড়ো। কিন্তু কেন বলুন তো? আরে অনেক জরুরি কাজ আছে, তুমি এসো। আর হ্যাঁ, দিয়াকেও নিয়ে এসো কিন্তু। দিয়া? কিন্তু ও কেন? আরে বাবা, বললাম তো কাজ আছে, তুমি আর দিয়া এসে পড়ো। ওকে ফাইন, আসছি। কাম ফার্স্ট, আই এম ওয়েটিং। আয়রাত ফোন কেটে দেয়। তার কিছু সময় পর দিয়াকে নিয়ে চলে যায় ক্যাফেতে।